সুপ্রভাত সবাইকে। আজ আমি বাংলার পাঠশালায় তোমাদের পড়াবো সিন্ধু তীরে কবিতার প্রশ্নোত্তর আলোচনা। প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আশা করছি সবাই খুব ভালো আছো। আনলক পর্বের দ্বিতীয় ফেজে এখন আমরা চলেছি। প্রতিদিন ভারতবর্ষে 20,000-এর উপরে করোনা পজিটিভ কেস ধরা পড়ছে। যদিও 138 কোটি ভারত জনসংখ্যার দেশে নিতান্ত সামান্য, আমাদের প্রতি মুহূর্তে নিজেদের পদক্ষেপ নেওয়া উচিত। আমরা মনে করছি যে আমরা যদি পদক্ষেপ নিতে পারি তাহলে আমাদের সেফটি আমরা নিজেরাই করতে পারবো। আমাদেরকে এগোতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে আমরা এমন এক সময়ের মধ্য দিয়ে চলেছি, ব্যালকনিতে দাঁড়ালেও মাস্ক এই মুহূর্তে প্রয়োজন। হু সেভাবেই নির্দেশ দিয়েছেন। হু এর নির্দেশ কম, আমাদেরকে মানতে হবে। এখন যা জানতে পারছি আমরা, বাতাসেও নাকি করোনা ভাইরাসের আক্রমণ হতে পারে, ছড়িয়ে পড়ছে বাতাসের মধ্য দিয়ে। তো এরকম একটা ক্রুশিয়াল সময়ে দাঁড়িয়ে চলো আমরা শপথ নিই, বাড়ির বাইরে বেরোলে মাস্ক ছাড়া বেরোবো না। বিশেষ করে যেখানে জীবনের প্রশ্ন, বাতাসে ছড়িয়ে পড়ছে, প্রতি মুহূর্তে একটা জীবনের সংকট আমাদের সামনে উপস্থিত হচ্ছে। চলো এই সংকটকে অতিক্রম করার জন্যেই তোমরা বাড়িতে বসে পড়ছো, আমরা বাড়িতে বসে পড়াচ্ছি। আজ আমি তোমাদের সিন্ধু তীরে কবিতার প্রশ্নোত্তর আলোচনা করব। আগের ক্লাসে আমি তোমাদের পড়িয়ে দিয়েছিলাম সিন্ধু তীরে কবিতার ব্যাখ্যা, সিন্ধু তীরে কবিতার প্রশ্নোত্তরও বলে দিয়েছিলাম। আজ আমি সেই প্রশ্নগুলো ধরে ধরে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। প্রথম প্রশ্ন, সিন্ধু তীরে কবিতা অবলম্বনে পদ্মাবতীর রূপের বর্ণনা দাও। তার আগে তোমাদেরকে বলে দিই, 2020 সালে সিন্ধু তীরে কবিতা থেকে এমসিকিউ কিছু পড়েনি। আমি বাড়ির ভেতরে বাড়িতে থেকে পড়াচ্ছি, তোমরা পড়ছো। এমসিকিউ থেকে যেমন কিছু কোশ্চেন আসেনি, তেমন এসএকিউ থেকে 1 নম্বরের কোশ্চেন এসছে। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ কি? এই কোশ্চেনটা 2020-তে পড়ে গেছে।
3 নম্বরের কোশ্চেন সিন্ধু তীরে থেকে পড়েনি, পড়েছে আফ্রিকা থেকে অসুখী একজন থেকে। 5 নম্বরের কোশ্চেন পদ্ম থেকে পড়েছে অভিষেক, আয় আরো বেঁধে বেঁধে থাকি। সুতরাং বুঝতে পারছো সিন্ধু তীরে কবিতাটি তোমাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ 5 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নের জন্য। রূপের বর্ণনা। সৈয়দ আলাওল তার পদ্মাবতী কাব্যের সমুদ্রখণ্ড থেকে সিন্ধু তীরে কবিতার এই বিশেষ অংশটি গৃহীত হয়েছে আমাদের পাঠ্যাংশে। পদ্মাবতী বলতে এখানে চিতররাজ রত্নসেনের পত্নী পদ্মাবতীর কথাই বোঝানো হয়েছে। প্রথম তাকে কবিতায় আমরা পাই দেবী পদ্মা অর্থাৎ সমুদ্র সুতা পদ্মা তার সখীদেরকে নিয়ে যখন সিন্ধু তীরে এসেছিলেন তখন দেখতে পেয়েছিলেন একটা মান্দাস পড়ে আছে এবং সেই মান্দাসে 5 জন মহিলা তাদের আলুথালু বেশ অচেতন হয়ে পড়ে আছেন। তখন তাদেরকে দেখে তাদের মধ্যে সবথেকে মাঝখানে যে মেয়েটি ছিল তাকে দেখে দেবী পদ্মা, দেবী লক্ষ্মী, তার কি মনে হয়েছিল? তার মনে হয়েছিল পদ্মাবতী অতুলনীয়া সৌন্দর্য ধারিণী। তিনি বলেছিলেন কিরকম? দেবী পদ্মা বলছেন মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী নিপতিতা চেতন রহিত। মধ্যখানে যে কন্যাটি তিনি যেন স্বর্গের অপ্সরা রম্ভার থেকেও সৌন্দর্যে অতুলনীয়া। আর কি বলছেন? তার রূপের কলা দেখে বালা অর্থাৎ পদ্মা বিস্মিত হলেন, কারণ এরকম রূপ তিনি দেখেননি। তিনি শুধু বিস্মিত হলেন না, নিজের চিত্তে হৃদয়ের মধ্যে অনুমান করলেন। কি করলেন? ইন্দ্র সাপে বিদ্যা ধরি কিবা স্বর্গভ্রষ্ট করি। তিনি মনে করলেন যে দেবরাজ ইন্দ্রের অভিশাপে হয়তো সঙ্গীত শ্রেষ্ঠ বিদ্যাধরী সমাজের কোনো মহিলা স্বর্গভ্রষ্ট হয়েছেন। আকাশ, স্বর্গ এবং পৃথিবী, আকাশ এবং পৃথিবীর মধ্যবর্তী স্থানে বিদ্যাধরীদের বাসস্থান। তিনি মনে করলেন, পদ্মা মনে করলেন পদ্মাবতী হয়তো ইন্দ্রশাপে স্বর্গচ্যুত হয়ে মর্তে অচেতন হয়ে পড়ে আছেন, অচৈতন্য হয়ে পড়ে আছেন। মধ্যখানের মেয়েটির বা মহিলাটির প্রকাশিত আঁখি দেখে আর তার নিজের পরনে যে বসন, পদ্মাবতীর পরনে যে বসন, সে বসন দেখে দেবী
পদ্মা মনে করেছিলেন কোনো মানেই ঘরের সন্তান, কোনো অভিজাত পরিবারের মহিলা। আর কি মনে করেছিলেন যে তার বেশ সৌন্দর্যকে মোহিত পেয়ে সমুদ্রের মধ্যে হয়তো নাও ভেঙে ফেলেছে। আর মাঝখানের মহিলাটি তার শারীরিক গঠন, তার যে অবস্থান, তা দেখে দেবী পদ্মা মনে করেছিলেন এ তো চিত্রের মধ্যে থাকা পুতুলের মতো। ভেবে দেখো, পুতুল হিসেবে যার রূপ, আমরা পুতুলকে কেন আনি বাড়িতে? তার সৌন্দর্য, তার সঙ্গে আমরা খেলা করব বলে। দেবী পদ্মা ভেবেছেন চিত্রে আমরা যেরকম পুতুল দেখতে পাই, পদ্মাবতী মানে মাঝের মেয়েটির দৈহিক রূপ ঠিক সেই চিত্রের পুতুলের মতো। মাঝের মেয়েটিকে দেখতেও সেই চিত্রের পুতুলের মতো। তাহলে আমরা পদ্মাবতীর রূপের বর্ণনা শুনলাম, জানলাম। এবার আমরা সমুদ্রকন্যা পদ্মার চরিত্র বিশ্লেষণ করি। সমুদ্রকন্যা পদ্মা, পরের প্রশ্ন, সিন্ধু তীরে কবিতা অবলম্বনে সমুদ্রকন্যা পদ্মার চরিত্র বর্ণনা করো। এক মনোহর সমুদ্রের মাঝে এক পাহাড়ের দেশে মনোহর স্বর্গরাজ্য তৈরি করেছিলেন সমুদ্রকন্যা পদ্মা। যে দেশের মানুষেরা সৎ চরিত্রের যে দেশের লোকেরা সৎ আচার পালন করেন, স্বাভাবিকভাবেই তাদের মানুষের যে সদাচার, যে ধর্ম, সে ধর্ম থেকে দেবী পদ্মার চরিত্র সহজেই অনুমান করে নেওয়া যায়। রাজ্যের যিনি সর্বেসর্বা, তার চরিত্র যদি ভালো না হয়, রাজ্যের প্রজাদের চরিত্রও ভালো হতে পারে না। সুতরাং সমুদ্রকন্যা পদ্মা ছিলেন সর্বগুণান্বিতা এবং রূপসী, সুন্দরী, রূপে গুণে অতুলনীয়া। সখীদের সঙ্গে যখন সমুদ্রকন্যা পদ্মা সিন্ধু তীরে এসেছিলেন, তখন মান্দাসে পড়ে থাকা অচৈতন্য 5 জন নারীকে দেখে তার মনের মধ্যে যে দয়ার উদয় হয়েছিল, তা থেকে আমরা বলতে পারি সমুদ্রকন্যা পদ্মা দয়ালু এবং তার মধ্যে মনুষ্যত্ব বর্তমান, বিবেক, মানবতাবোধ বর্তমান। সমুদ্র মানে মাঝে পড়ে থাকা মেয়েটিকে দেখে, অর্থাৎ পদ্মাবতীকে দেখে দেবী পদ্মা যে রূপের বর্ণনা করেছেন, তা থেকে আমরা বলতে পারি তিনি শিক্ষিতা এবং উপস্থিত বুদ্ধি তার আছে, অর্থাৎ প্রত্যুৎপন্ন মতিত্বেরও তিনি অধিকারী। অচৈতন্য 5 নারীর সেবা করার উদ্দেশ্যে তিনি তার সখীদেরকে আজ্ঞা দিয়েছিলেন। তিনি বলেছিলেন
যে এদেরকে উদ্যানের মাঝখানে নিয়ে চলো এবং এদেরকে বাঁচাতে হবে। তার আদেশক্রমে তার সখীরা পদ্মাবতী, বিজয়া, বিধুন্নলা, রোহিণী এবং চন্দ্রকলাকে উদ্যানের মাঝে নিয়ে গিয়ে আগুন জেলে তন্ত্রমন্ত্রের সাহায্যে সুস্থ করে তুলেছিলেন। অর্থাৎ দেবী পদ্মা, সমুদ্রকন্যা পদ্মা সেবা পরায়ণা, সেবাব্রতী, করুণাময়ী। তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে তার পিতার পুণ্য এবং তার নিজের ভাগ্যের ফলে বসে যদি এতটুকু পুণ্য অর্জন তিনি করে থাকেন, তাহলে যেন ভগবান এদের বা পদ্মাবতীর জীবন শেষ না করে দেন, সমাপ্ত না করে দেন। এবং তারপর নিষ্ঠার সঙ্গে সেবা করেছিলেন দেবী পদ্মা। তাহলে একদিকে দেবী পদ্মার মধ্যে মানবতাবোধ, অন্যদিকে তার মধ্যে সৌন্দর্য প্রিয়তা, ওই যে দেবী পদ্মাবতীর সৌন্দর্য চেতনার প্রকাশ তার মধ্যে দিয়েই ঘটেছে। তাই সৌন্দর্য প্রিয়তা আমরা তার প্রমাণ পাই। তার মধ্যে প্রকৃতি প্রেম, প্রকৃত প্রেমের যে বাণী, সেই প্রকৃতি প্রেমের আলোক ছটা সমুদ্রকন্যা পদ্মার মধ্যে বিদ্যমান। প্রাকৃতিক, কারণ তার যে ঘর যেখানে অবস্থিত সেখানে ফল ফুল এত সুন্দরভাবে আমরা দেখতে পেয়েছি, মনোহর, আমাদের মন হরণ করেছে। তারপর বললাম তো সেবা পরায়ণতা বা সেবাব্রতী, উদার মনস্ক, নিজে রূপে গুণের অধিকারিণী হয়েও পদ্মাবতীর সম্পর্কে তার যে বর্ণনা, তাতেই আমরা বুঝতে পারি সমুদ্রকন্যা পদ্মা উদার মনস্ক, তার মধ্যে উদার মনের পরিচয় আমরা পাই। আর সমুদ্র কন্যা পদ্মা তার যে 5 সখীকে নিয়ে কর্ম কুশলতার পরিচয় দিয়েছেন, তা থেকে আমরা বুঝতে পারি তার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বিদ্যমান। নেতৃত্ব দিতে পেরেছেন এবং কঠোর পরিশ্রম করে পদ্মাবতী সহ তার 4 সখীকে সুস্থ করে তুলেছেন। তাহলে দেবী পদ্মার চরিত্র বিশ্লেষণ করা গেল। এবার আরেকটা কোশ্চেন আলোচনা করি। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কে, তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল? উত্তর কি হবে? না কবি আলাওলের লেখা, সৈয়দ আলাওলের লেখা পদ্মাবতী কাব্যগ্রন্থের সিন্ধু তীরে কবিতায় পঞ্চকন্যা বলতে চিতররাজ রত্নসেনের পত্নী পদ্মাবতীর কথা বলা হয়েছে, বিধুন্নলা, বিজয়া, রোহিণী, চন্দ্রকলা তাদের কথা বলা হয়েছে। অর্থাৎ 5 সখী বলতে পদ্মাবতী, চন্দ্রকলা, বিজয়া, রোহিণী এবং বিধুন্নলা, এদের কথা বোঝানো হয়েছে। তারা কিভাবে চেতনা ফিরে পেল? সিন্ধু তীরে যাওয়ার পরে দেবী পদ্মা তার সখীদের সঙ্গে দেখেছিলেন যে 5 জন নারী অচৈতন্য অবস্থায় মান্দাসে পড়ে আছেন।
তাদেরকে উদ্যানে নিয়ে আসার পর পদ্মাবতী সহ তার চার সখীকে নানান তন্ত্রমন্ত্র এবং মহৌষধি দিয়ে সুস্থ করে তুলেছিলেন দেবী পদ্মা। আগুন জেলে তার সখীদেরকে নিয়ে হাতে পায়ে গায়ে সেঁক দেওয়া, নানান তন্ত্রমন্ত্রের সাহায্যে মহৌষধি দিয়ে দেবী পদ্মাবতীকে সুস্থ করে তুলেছিলেন। চারি দণ্ড কেটেছিল। কবিতার লাইন একটু ব্যাখ্যা করতে পারো। তিনি বলেছিলেন, সমস্ত সখীকে আজ্ঞা দিয়েছিলেন এবং 5 জনকে বসনে ঢেকে উদ্যানে নিয়ে আসার পরামর্শ দিয়েছিলেন। আর আগুন জেলে কেউ দেহে কেউ শিরে সেঁক দিয়ে পদ্মাবতী সহ তার 4 সখীকে সুস্থ করে তোলার কর্মে রত হয়েছিলেন দেবী পদ্মা। দ্বীপভূমির মাঝে, সমুদ্রের মাঝে দ্বীপভূমিতে 4 দণ্ড এভাবেই অতিক্রম হয়েছিল দেবী পদ্মা সহ তার সখীদের কাছে। এবং 4 দণ্ড অতিক্রম হওয়ার পর পদ্মাবতী এবং তার 4 সখী জ্ঞান ফিরে পান। এভাবেই দেবী পদ্মার চিকিৎসা ক্রমে, সেবাক্রমে পঞ্চকন্যা চেতনা ফিরে পেয়েছিলেন। এবার 3 নম্বরের কিছু কোশ্চেন আলোচনা করি। অতি মনোহর দেশ, এই মনোহর দেশের সৌন্দর্যের পরিচয় দাও। 2019 সালে মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেনটা এসেছিল। কবি সৈয়দ আলাওল দেবী পদ্মার প্রমোদ উদ্যানে এবং প্রাসাদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, অতি মনোহর দেশ ছাড়া আর কিছু না। মনোহর কথার অর্থ কি? মনোহর কথার অর্থ যা আমাদের মন হরণ করে। সবকিছু জিনিস আমাদের মন হরণ করে না। যার মধ্যে অনন্য সাধারণ বৈশিষ্ট্য থাকবে সেটাই বা তারাই আমাদের মন হরণ করতে পারে। কি বলছেন? এই যে মনোহর দেশ, যে দেশটি দেবী পদ্মার, সেখানে মানুষেরা সৎ পথে চলে, তাদের আচার ব্যবহার সৎ। এই দেশে ফল ফুলের অতিরঞ্জন লক্ষ্য করা যায়। নানা পুষ্পের মন হরণ করা সৌন্দর্য এই দেশে বর্তমান। তাদের সৌরভ, তাদের সুগন্ধি আমাদের এমন এক দেশের কথাই স্মরণ করায় যা কিনা স্বর্গরাজ্য ছাড়া আর কিছু হতে পারে না। নানান ফল বৃক্ষ, সুলক্ষণযুক্ত ফল বৃক্ষের অবস্থান এই দেশে। আর তার মাঝেই
বিচিত্র টঙ্গী, হেমরত্নে, নানা রঙের হেমরত্ন সহকারে সেই টঙ্গী অবস্থান করছে। এই প্রাসাদেই, এর মাঝেই কন্যা পদ্মা তার বাসস্থান। নাহি তথা দুঃখ ক্লেশ, কোথায় কেন দুঃখ ক্লেশ নেই? সমুদ্র কন্যা পদ্মা যে অতি মনোহর দেশের নির্মাণ করেছিলেন, সেই দেশে কোনো দুঃখ ক্লেশ নেই। কারণ পদ্মা দেবী পদ্মার মতো গুণযুক্তা নারী সেই দেশের অধীশ্বরী। সে দেশের মানুষেরা সৎ এবং তাদের আচার আচরণও সৎ, অর্থাৎ সৎ পথে আদর্শ নিষ্ঠ এই দেশের মানুষজন, সত্য পথে তারা চলেন। সে কারণে এখানে কোনো দুঃখ ক্লেশ নেই। পদ্মা নামে গুণজুতা, পদ্মাকে তাকে গুণবতী বলা হয়েছে কেন? পদ্মা বলতে সিন্ধু তীরে কবিতায় কবি সৈয়দ আলাওল সমুদ্র নৃপতি সমুদ্রের কন্যা দেবী পদ্মার কথা বলেছেন। তাকে গুণজুতা বলা হয়েছে কেন? না, সমুদ্র কন্যা সহানুভূতিশীল, সেবাপরায়ণা, কর্মকুশলা, মানব দরদী। সমুদ্র তীরে তিনি যখন গিয়েছিলেন তখন 5 জন নারীকে অচৈতন্য অবস্থায় দেখে তাদেরকে উদ্যানে নিয়ে এসেছিলেন এবং সুস্থ করে তুলেছিলেন। এখান থেকে বোঝা যায় দেবী পদ্মা গুণযুক্তা বা গুণবতী। আজ এই পর্যন্ত থাক, পরের দিন আবার তোমাদের ক্লাস হবে, আবার কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।